শ্রেষ্ঠত্বের ঘ্রাণ। লেখিকা নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ৬। শুদ্ধ এই মুহূর্তে সেটাই করছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখল টেবিলের উপরে। সুস্থ সবল সাদা ইঁদুর মুখ তুলে তাকাতেই যেন দেখছে। এক হাতে চেপে ধরে না রাখা এতক্ষণে ছুটতে লাগলো, প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতে ল্যাবের কোনো এক জায়গায়। শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিজের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করল ইঁদুরের শরীরে। নরম গায়ে সূচ ফোটাতেই ইঁদুরটা ছটফট করে উঠল, কিন্তু ছাড়া না পেয়ে শান্ত হতে লাগলো। নিজের মতো করে ছটফট করতেই থাকলো। এইটুকু তার শরীর, এতটুকুই বা শক্তি। অতঃপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাঁচের জারে পুনরায় ইঁদুরটিকে রেখে জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। এরপর বাজ পাখির ন্যায় শিকারীর দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ইঁদুরটির গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে। মেডিসিন হয়তো কাজ শুরু করেছে। সে ইঁদুরটার দিকে খেয়াল রেখেই কয়েকটি কাচের তৈরি গোলাকার টেস্টি টিউব নল নিল। অদূরে রাখা কাচের জগের মধ্যে বিকারিও রাখল হাতের কাছে। আয়তন হিসাবে ২৫ ও ৫০ মিলিলিটারের দুটো বুলেট নিয়ে পানি নিয়ে ধুয়ে আগে স্টপ কক চেক করে নিল। সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে। তারপর ছোট বড় থরে থরে সাজানো কাচের তৈরি ক্লিনিক্যাল গ্লাসের ফাঁকা সবুজ রং তরলে পিপেলের সাহায্যে টেস্ট টিউবে রাখল। এসব করতে করতে হঠাৎ খেয়াল করলো ইঁদুরটি এখনো পূর্বের মতো স্থির আছে, গা এলিয়ে পড়েনি, অর্থাৎ এখনো সুস্থ আছে। এতক্ষণ থাকে, এখন থেকে সেটাই দেখার বিষয় যে ইঁদুরটি আর কতক্ষণ এইভাবে সুস্থ থাকতে পারে। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা দেয়, তাহলে ধরা যাক কষ্ট সার্থক। সে আপাতত দৃষ্টি সরিয়ে চোখে নোটের দিকে বোলায়। তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ক্লিনিক্যাল ফ্লাক্সের সবুজ তরলের দিকে মনোনিবেশ করল। সারাদিন ল্যাবের কাজ করে শুদ্ধ রুমে এলো। সময় নিয়ে শাওন নিল। তারপর ফুল কালো ড্রেসআপে রেডি হয়ে বাইরে হেলমেটটা নিয়ে বের হতেই শীতলের মুখোমুখি পড়ল। শীতলও এঁটো প্লেট নিয়ে বের হচ্ছিল। এত রাতে কি খেয়ে বেরোচ্ছে কে জানে। শুদ্ধকে এক রাতে এভাবে দেখে শীতল মিষ্টি করে হাসল। শুদ্ধর পোশাক দেখে বুঝে গেল যে সে এখনই বাইক নিয়ে লং ড্রাইভে যাবে। দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায়ই মাঝরাতে ড্রাইভে বের হয়। তাছাড়া রাতে ঘোরার মজাই আলাদা। শীতলকে অবহেতুক হাসতে দেখে শুদ্ধ ভ্রু কুঁচু করে তাকালো শীতলের দিকে। ঠোঁটে হাসি এঁটে বলল, লং ড্রাইভে যাচ্ছেন বুঝি? কেন, গেলে তোর বড় আব্বুকে নালিশ জানাবি? না তা না। তাহলে? বলছি যে আমি এতক্ষণ ধরে পড়ছিলাম, আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার। আমিও আপনার সঙ্গে যাই। যাবি বলছিস? নিয়ে গেলে খুশি হবি? হুম, রেডি হয়ে আয়। একথা শুনে শীতল খুশি মনে দৌড়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ হেলমেটের ওপর আঙুলের সাহায্যে তবলার মতো করে বাজাতে বাজাতে বিড়বিড় করে বলল, আমার নারে নালিশ। চল এবার বিপদের চৌরাস্তায় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি তো আর নামমাত্র শুদ্ধ নই। একথা বলে শুদ্ধ ঠোঁটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামল। সারা বাড়ি স্তব্ধ, হয়তো গভীর ঘুমে মগ্ন বাড়িতে প্রতিটা সদস্য। ড্রয়িং রুম ঝলঝল করছে কৃত্রিম আলোয় ঝলকানিতে। গা ছকছকিয়ে আসবে, নজর খাবড়ে খুব সহজে। এত রাতে কারো দেখা পাওয়া যাবে না জেনেই মূলত বাইরে যাওয়ার জন্য বের হয়েছে শুদ্ধ। ইচ্ছে ছিল নতুন ল্যাবটাও ঘুরে আসবে, সেখানকার কার্যক্রম যতদূর এগিয়েছে সেটা দেখা দরকার। কিন্তু আজ আর যাওয়া হবে না বোধহয়, কারণ যাওয়ার আগে দেখা মিলল ব্যাঙাচির। সে তো আর জানতো না ব্যাঙাচি দিনের মতো মধ্যরাতেও টাইট করে ঘুরছে, একা একা প্লেট হাতে করে কী সব খেয়ে বেড়াচ্ছে। তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না। যদি নিয়ে যায় প্রশ্ন করতে করতে আধমরা করে ফেলবে। আধমরা হলেও ছাড় দেবে না বলে মনে হয় না, বরং পাশে বসে ঘ্যান ঘ্যান করবে। এই শুদ্ধ ভাই, আধমরা কেন হলেন বলুন না, একেবারে শহীদ হলেই পারতেন। আজ এটাকে শিক্ষা দিলে মন্দ হয় না, এমনিতেই অবাধ্য, পানিশমেন্ট পাওনা রয়েছে।
ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার। সুযোগ যখন এসেছে তখন কাজে লাগানো যাক। এসব ভাবতে ভাবতে সে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত বাজে ১টা। ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেসবই খেয়েছিল, কিন্তু গোসলের পর ক্ষুধা মাথাচাড়া দিয়ে উঠেছে। কিছু খাওয়া দরকার ভেবে হাতের হেলমেটটা চৌকো আকৃতির কাচের সেন্টার টেবিলের উপর রাখলো। ধীর পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ফ্রিজ খুলে দেখলো পছন্দসই কিছু আছে কিনা। গরুর মাংস আর ভাত দেখে সেটাই বের করলো। ওভেনে গরম করে প্লেটে বেড়ে নিঃশব্দে চেয়ার টেনে খেতে বসলো। প্রথম লোকমা মুখে পুরে বুঝলো এটা তার মা সিতারা করেছে। ওনার হাতের রান্নার ঘ্রাণই বলে দেয় খাবারের স্বাদ। সে খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো। শীতলের আসার নাম নেই। গাধীটা সাজতে বসলো নাকি কে জানে। ধীরে সুস্থে খেয়ে এঁটো প্লেট ধুতে ভাবলো ৫ মিনিটের মধ্যে শীতল না এলে চলে যাবে। অযথা সময় অপচয় করা তার সম্ভব নেই। সে সত্যি সত্যি ঘড়ি ধরে অপেক্ষা করলো। ৫ মিনিট পুরো হতে যখন মাত্র ১.৫ মিনিট বাকি, তখন শীতল এসে গটগট করে হেঁটে পার্কিং লটে গেল। শুদ্ধ পেছনে পেছনে গিয়ে লাইট অন করে বাইক বের করতেই ভেতরে প্রবেশ করলো। ভেতরে আশেপাশে দুটো বাইক রাখা, একটা সায়নের একটা শুদ্ধর। সায়নেরটা সাদা কালো সংমিশ্রণ হলেও শুদ্ধেরটা পুরো কালো। শুদ্ধ বাইক বের করে দেখে শীতল চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎই একটা চিন্তা মাথায় টোকা মারতে সে ফট করে বলে বসলো, ভাইয়া, বাইকের শব্দে বাড়ির সবাই ঘুম ভেঙে গেলে কি হবে? চোর ভেবে তেড়ে আসবে, দুখা বসিয়ে দিতে পারে। শব্দ ছাড়া বাইক বের করা যায় না? যাই, এদিকে আয়, বাইকটা তোর মাথায় তুলে দিই। তুই মাথায় করে গেট অবধি নিয়ে যা। এতে শব্দও হবে না, কেউ জাগবেও না। একথা শুনে শীতল মুখ ভোঁতা করে তাকিয়ে রইল। সবসময় বাঁকা কথা না বলে যেন শান্তি পায় না এই লোক। কথার পিঠে খোঁচা মারতেই হবে তার। খোঁচা না মারলে যেন জাত যায়। শীতল মুখে কুলুপ আঁটতেই শুদ্ধ বাইক নিয়ে হেঁটে হেঁটে গেট অবধি গেল। দারোয়ান গেটের সঙ্গে লাগানো ঘরটাতে ঘুমাচ্ছে। হঠাৎ গেট খোলার শব্দে উনি ধরফরিয়ে উঠলেন। শুদ্ধকে দেখে থমকে গেলেন। আর এটুকু হলেই এই তো শালারে বলে গালি দিতে বসেছিলেন। ওনার আবার কথার আগে মুখে গালি ছুটে। শুদ্ধ ওনাকে গেট লাগাতে বলে নিজের বাইকে উঠে বসলো। হেলমেট পরলো। ফোনে কল এলে সেটা শেষ করলো। তারপর মূর্তির মতো দাঁড়ানো শীতলের দিকে তাকিয়ে বলল, তুই তাহলে থাক, আমি নিমন্ত্রণপত্র ছাপিয়ে আনি। নিমন্ত্রণপত্র? কার জন্য? তোর জন্য। দেখে তো মনে হচ্ছে বাইকে ওঠার জন্য তোকে নিমন্ত্রণপত্র পাঠাতে হবে। আবার অপমান। তবে শীতল কথা বাড়ালো না, বিনা বাক্যে বাইকে চড়ে বসলো। শীতল খুশিতে ডগডগ করে শুদ্ধর কাঁধে হাত রাখলো। কারো মুখে কোনো কথা নেই, তবু সে খুশি, ভীষণ খুশি। ভাবুক শীতল ভাবনার জগতে ডুবে খেয়ালই করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে। যখন খেয়াল করলো তখন ঘামচে ধরলো শুদ্ধের বাঁ কাঁধের জ্যাকেট। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? বিপদের চৌরাস্তায়। এটা আবার কেমন নাম? কোথায় এটা? শ্মশান ঘাটের পাশে। কি? আপনি আমাকে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? হুম। আমি যাব না। বাইক থামান। নামবো। বাইক থামানো যাচ্ছে না। থামানো যাচ্ছে না মানে? বাইকের ব্রেক ফেল। এখন কি হবে? কি আর হবে? মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস। মৃত পথযাত্রী মরে যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেবে। শীতল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকে ব্রেক ফেল মানে? আজ তার ভবলীলা সাঙ্গ। কোন কুক্ষণে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এই লোকের এখনো এত শান্ত আছে কিভাবে? এর কি মরারও ভয় নেই? বাইক চলতে দ্রুত গতিতে। গতি কমানোর নামই নেই, ধাপে ধাপে বাড়তেই আছে। শীতল এবার কাঁদতে শুরু করলো। যেভাবেই হোক বাইক থামান ভাইয়া, আমি এখনই মরতে চাই না। মরণ কি বলে কয়ে আসে? আমি শরীরে শীতল। সত্যিই বাইক থামছে না। একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দেন। গুরুতর আহত হলেও সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না। বাংলা সিনেমা দেখিসনি? গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টান হয়ে পাবনায় যেতে হয়। তোরও যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতে কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেনা তুলে হেদিস মারিস। স্মৃতি হারিয়ে গেলে যে আব্বা ডাকবি না, এর গ্যারান্টি কে দেবে? তুই নাকি তোর বাপ? পাগল, স্মৃতিহারা হয়েও বাঁচতে চাই আমি।
বাঁচান আমাকে! কে আছো, বাঁচাও! শীতল ভয়ে কাঁদতে শুরু করেছে আর শুধু হেলমেটের আড়ালে হেসেই যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাও খুব কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও বাঁচাও করে সামনে চেঁচিয়ে যাচ্ছে, তবে নির্জন অন্ধকার রাস্তা বিধায় কেউ শুনতে পাচ্ছে না। তারা এমন এক রাস্তায় এসেছে, কোথাও গাড়ি দেখাই যাচ্ছে না। বাইকটা এখনো পূর্বের গতিতেই চলমান। এত জোরে বাইকটা চলছে, শীতল তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে পিচঢালা রাস্তায় আছড়ে পড়বে সে। সে ভয়ে শুদ্ধের পিঠ, মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে সুরা পড়ছে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে পড়ার আগেই শুদ্ধ তার হাত ধরে দ্রুত বাইক থামালো। এতক্ষণ নজর রাখছিল শীতলের ওপরে, এজন্য ধরতে পেরেছে সহজে। সে বাইকে বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দেখে তার মুখটা ঘামে ভিজে আছে। সে হাত দিয়ে ঘাম মুখে শীতলের গাল চাপটে ডেকে সাড়া না পেয়ে পানি থাকা জায়গায় চোখে মুখে পানি দিতে থাকে। তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকে বিড়বিড় করে বলল, কেবল বিবাদের চৌরাস্তা পার হলি, এখনো সর্বনাশের চিপাগলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? হুম? বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনো শীতলকে ধরে আছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি। শীতলের চোখ জোড়া বন্ধ, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতে হাতেও ব্যথা হয়ে গেছে। এদিকে শীতলকে ধরতে গেলে বাইক পড়ে যাবে, বাইক সামলাতে গেলে হাত ফসকে শীতল পড়ে যাবে। এ কোন মুসিবত! আর এভাবে বা কতক্ষণ থাকা যায়? সে আরেকবার শীতলের গাল চাপটে ডাকলো। সাড়া নেই, নড়চড় নেই। তার আশেপাশে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি। দারোয়ানকে না হয় টাকা দিয়ে চাবাব করা যাবে। এক কাজ করি, আবদাটাকে এখানেই ফেলে যায়। শেয়ালে এসে মাংস খেয়ে ফেলবে। হাড়-গোড় লুকানোর ব্যাপার না। এই কথা বলে তাকে ছাড়তে গেলে শীতল খপ করে শুদ্ধের দুহাত আঁকড়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করল। তারপর কান্না ভেজা কণ্ঠে বলল, কি করেছি আমি? সবসময় আমার সঙ্গে এমন কেন করেন? তুই না অজ্ঞান ছিলি? না, আপনি শুধু শুধু ভয় দেখিয়েছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। এ কথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিজের ঠোঁট কামড়ে একবারও উঁচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে। কারণ আর যাই হোক, অবচেতন মানুষের দু চোখের পাতা তির তির করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে নাকি সেটা দেখার জন্য মিটমিট করে চোখ খোলে না। সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলল। শীতল আশপাশ তাকিয়ে নামলো। শুধু বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরল। তাকে হাঁটতে দেখে শীতলও পায়ে পা মিলিয়ে মিনমিন করে বলল, বাড়ির দিকে যাবো না শুদ্ধ ভাই? যাও, আমি কি ধরে রেখেছি? একা একা কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে না হয়তো আত্মার পিঠে ভর করে যা। কথায় কথায় এমন খ্যাচখ্যাচ করলে সঙ্গে নিলেন কেন? আমি নিইনি, তুই স্বেচ্ছায় সঙ্গে এসেছিস। এসেছি বলে এভাবে কথা বলতে হবে? হবে। কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে। শীতল মুখ লটকে শুদ্ধের দিকে চোখ সরিয়ে নিল। চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কটা বাজে কে জানে। শুধু হাঁটছে তো হাঁটছে। বের হয়েছিল বাইক করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছে। আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল। ওদিকে কোথায় যাচ্ছেন? সব অন্ধকার। এত সুন্দর অভিনয় করলি, গিফট না দিলে চলে? তোর গিফটটা তোকে বুঝিয়ে দিতে ওইদিকে যাচ্ছি। গিফট? সত্যি? আমি সুন্দর অভিনয় করেছি? হুম। কি গিফট দিবেন শুদ্ধ ভাই? বলুন না প্লিজ, বলুন বলুন। সামনে একটা পুকুর আছে, ভাবছি সেখানে তোকে গিয়ে চোবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না। এখন পুকুরে চোবাই, কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শুদ্ধের কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার ঝাঁকিয়ে হিস হিস করে বলতে, আপনার মতো এত বড় ঘাড়ত্যাড়া অসভ্য অভদ্র পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও, তাহলে আমি খেপাসারের বউ। একথা মনে মনে বলল। শুদ্ধের আন্দাজে ঢিল সুরে গমগম সুরে জবাব দিল, কান খুলে শুনে রাখ, বিয়ের অভাবে যদি কলঙ্কসার হয়ে যায়, তবু তোকে বউ বানাবো না। যে মেয়ে আমার কোলে হিসু করে দেয়, আর যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও আমি পারি না। এক খোঁচা আর কতদিন দিবেন? মরার আগ পর্যন্ত। তা মরবেন কবে? প্লিজ তাড়াতাড়ি মরে যান, আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই।
একা মরতে ভালো লাগছে না। চল দুজন একসাথে মরি। শীতল অগ্নি দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে আছে। শুধু পারছে না সূর্যকে দাঁতের তলায় পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের উপর শুয়ে পড়ে। তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিচেল হাসি এঁটে বলে, প্রায় দিনই স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মা তোকে কোলে নিয়ে ভাত খাচ্ছে, নয়তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলে যেতি আর না দুদণ্ড কাউকে শান্তি দিতি। রাত দিন শুধু কান্নাকাটি। ছোট আম্মুর কষ্ট দেখে আমি জোর করে যদিও বা একটু কোলে নিতাম, অমনি হিসু করে দিতি। শীতলের আর সহ্য হলো না। উঠে হাঁটা ধরল সে। ঘুরে ফিরে একই গল্প। ছোট থাকতে সবাই এমন করে। তখন যদি জানতো এই কাজের জন্য বছরের ৩৬ বার তাকে শুনতে হবে, তাহলে জীবনেও কারো কোলে যেত না। যৌথ পরিবার থেকে তার বড় হয়েছে। বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে, আদর করবে। সেই বাচ্চা কোলে হিসু করবে, এটা স্বাভাবিক। তার বেলায় এটাই কাহিনী। অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজ খারাপ করে দেয়। সে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। এসব শুনে তার কি লজ্জা লাগে না? তাও ওই একই কথা, একই গল্প। শীতল চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল। ঠোঁটে বাঁকা হাসি এঁটে জামাকাপড় ঝেড়ে সেও পিছু পিছু গেল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্ট্যান্ড করা সেখানে এসে থামলো শীতল। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আরেকটা খোঁচা মারল। কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিসু করে বড় হয়, তারপর তার কর্মের কথা মনে করালে চটপট দেখায়। উপকার পেয়ে উপকারীকের কাছে তাই বলে এরা। আফসোস, দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে। আবারও খোঁচা শুনে শীতল জ্বলে উঠল আপন শক্তিতে। সেও ঝগড়ুটে গলায় বলে উঠল, গতকালে আমি মানুষের কোলে চড়ে হিসু করেছি। আপনি করেননি? না, করিনি। আমি কারো মতো তো বেহায়া না যে যার তার কোলে চড়ে হিসু করে ফেলবো, দাঁত বের করে হাসবো। কি করলে শিশুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ? আপনার এই খোঁচা মারা কথা শুনতে শুনতে আমার কানে পোকা বের করে গেছে। পোকা বের হয়ে গেছে মানে? তুই কানে পোকা পালতি নাকি? বাড়ির পেছনে তো অনেক জায়গা পড়ে আছে। দেখেন শুদ্ধ ভাই, শুধু শুধু কথা পেঁচাবেন না। আপনার পায়ে পড়ি, ছোটবেলার কাহিনী থেকে আমায় মুক্তি দেন। এ কথা শুনে শুদ্ধ বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল, আগে পা ধর। পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বেয়াদবি। একটা মানুষের কথার সাথে কাজের মিল থাকা জরুরি। কি আশ্চর্য! আমি তো কথার কথা বললাম। বললি যখন, ধরতে কি সমস্যা? আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ, আমার বিয়ের ব্যবস্থা করা। বিয়ের ১ মাস না পেরোতেই বাপ হব। প্রতি বছর একটা করে ছানাপোনা ফোটাবো। তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে। আমার কোলে তুই হিসু করেছিস, আমার ছানাপোনা তোর কোলে হিসু করবে। হিসাব বরাবর। ঠিক আছে, তাই হবে। আমার জীবন এখন একটা টার্গেট, আপনাকে বিয়ে করানো।